আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই আন্দোলনে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনে জিতেছে কে? এক বাক্যে এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কারণ ভিন্ন ভিন্ন আদর্শের অনেকেই ছিলেন এই আন্দোলনে। আরো কঠিন হয়ে পড়ছে যখন আন্দোলনের বছরপূর্তি ঠিক আগে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। এনসিপি নেতারা বলছেন জামাত শিবির এই আন্দোলনের মূল সংগঠক না। অন্যদিকে জামাতের সিনিয়র নেতারা বলছেন তারা পর্দার আড়ালে থেকে এই আন্দোলনের কলকাঠি নেড়েছেন, পুরো পরিকল্পনা সাজিয়েছেন। আবার এনসিপি নেতাদের ভাইরাল হওয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল শিবিরের কর্মীরা। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক বাদী, যিনি এনসিপির নেতা, তিনি দাবি করেছেন যাদেরকে তিনি আসামি করেছিলেন তাদের অনেকেই ছিলেন শিবিরের কর্মী, কিন্তু ছাত্রলীগ করত। কিছুদিন আগে ছাত্রদল এদেরকে বলেছে গুপ্ত শিবির। প্রশ্ন হলো, জামাত নেতাদের দাবি, এনসিপি নেতাদের অভিযোগ, সবকিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছে গত বছরের জুলাইয়ের শেষে, যখন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে এটা জামাতের ষড়যন্ত্র। তার মানে কি শেখ হাসিনার কথাই ফলে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্বের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেঁটে ফেলতে ফেসবুকে 31 জুলাই দীর্ঘ পোস্ট দেন। লেখেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েম প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়। পাল্টা জবাবও দেন শিবিরের নেতারা ও তাদের সমর্থকেরা। কিন্তু বিষয়টি শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, শুরু হয়েছে একের পর এক কামান দাগানো। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। তিনি লিখেছেন, গত বছর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে 220 জন আসামির বিরুদ্ধে 27 অক্টোবরে শাহবাগ থানায় তিনি মামলা দায়ের করেন। আরমান হোসেন দাবি করেন, মামলা দায়েরের মাস খানেক পর শিবিরের শীর্ষস্থানীয় একজন নেতা তার সাথে দেখা করেন। সেই নেতা কয়েকজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন। তাদের ব্যাপারে ডিটেলসও পাঠান আরমানের কাছে। আরমান হোসেন এরপর লেখেন, তিনি খোঁজ নিয়ে দেখেন মামলার বেশ কয়েকজন আসামি শিবিরের সাথে যুক্ত। দর্শক, 15 জুলাই ছাত্রলীগের হামলার পর সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা বেড়েছিল। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন, গুপ্ত শিবিরের সদস্যরা ক্যাম্পাসে সবচেয়ে বেশি আগ্রাসী ছিল। তারাই ছাত্রলীগের নামে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর বেশি নির্যাতন চালাতো। জুলাই আন্দোলনের আর এক নেতা মাহিন সরকার বলেছেন কাদেরের বক্তব্য সত্যি। এরই মধ্যে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারাই অভ্যুত্থানের মূল ভূমিকা পালন করেছিলেন। নিজেদের অপ্রকাশ্যে রাখার কৌশল অবলম্বনের কথা জানিয়ে তিনি বলেছেন, তারা সচেতন ছিলেন এটা যেন জামাত শিবিরের আন্দোলন বলে প্রকাশিত না হয়। তারা চেয়েছিলেন সার্বজনীন রূপ দেওয়ার জন্য। তখন যদি প্রকাশ হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামাত এই আন্দোলনে আছে, তাহলে এতে অনেকের রিজার্ভেশন ছিল। সেজন্য তারা কৌশল নিয়েছিলেন। জনাব তাহের তার বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এটার পেছনে যে তারা ছিলেন এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, সেজন্যই তো জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, অন্য কোনো দলকে তো করেনি। দর্শক, আপনাদের মনে আছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গত বছরের মধ্য জুলাইয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উঠেছিল, তখন অনেকের মনে সন্দেহ জেগেছিল। আন্দোলনের পক্ষ থেকে তখন এমন ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এই স্লোগান ছিল ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভের তাৎক্ষণিক বহিঃপ্রকাশ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা কিন্তু শুরু থেকে অভিযোগ করে বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের ষড়যন্ত্র। আন্দোলন যখন তীব্র হচ্ছিল, সহিংসতা বাড়ছিল, তখন তাদের বক্তব্য জামাত শিবিরের দিকে কেন্দ্রীভূত হয়। এক পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করা হয়। কারফিউ জারির পর গত বছরের 24শে জুলাই শেখ হাসিনা এডিটর্স গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন দেশের উন্নয়ন রুখে দিতে বিএনপি জামাতের দিক থেকে এমন একটি আঘাত আসবে বলে আশঙ্কা তিনি আগে থেকে
করেছিলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন সহিংসতা চলার দিকটি দেখিয়ে তিনি বলেছিলেন, কোটামুক্ত আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা তাদের এই ধ্বংসযজ্ঞের সুযোগ দিল। তার 4 দিন পর 28শে জুলাই শেখ হাসিনা বলেছিলেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। তার 3 দিন পর 1 আগস্ট শেখ হাসিনা আবার বলেছিলেন, জামাত শিবির তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ওই দিনই জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ তাদের সহযোগী সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তার 4 দিন পরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরপরই জামাত শিবিরের উপর নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়, পরে আওয়ামী লীগের কার্যক্রমে আসে নিষেধাজ্ঞা। সেই আন্দোলনের বছর না গড়াতেই এর পক্ষ শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে বিভেদ দেখা যাচ্ছে। একসময় মিত্র জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আন্দোলন শুরু হলেও আন্দোলনের কৃতিত্ব এখন বিএনপি জামাত সহ সবাই নিতে চাইছে। আন্দোলনকারীরাও এনসিপি নামে নতুন দল গড়ে রাজনীতির মঞ্চে সক্রিয় থেকে নিজেদের কৃতিত্ব জাহির করছেন। নাহিদ আর সাদিক কায়েম, জামাত আর এনসিপি বিরোধ যতই প্রকাশ্য দেখা যাক না কেন, জামাত শিবিরের সাথে নাহিদ সার্জিসদের ঘনিষ্ঠতা আর অপ্রকাশ্য থাকছে না। সরারদি উদ্যানে জামাতের সমাবেশে যেমন এনসিপি নেতা সাজিস আলম বক্তব্য দিয়েছেন, তেমনি জুলাই পদযাত্রা শেষ করে ঢাকায় ফিরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে গেছেন নাহিদ। কৃতিত্ব নিয়ে এখন যতই মল্লযুদ্ধ শুরু হোক না কেন, সেই সময় যে জামাত শিবিরের সাথে আন্দোলনকারীদের সখ্যতা ছিল তা বেশ প্রকাশ্যে চলে আসছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে গত বছরের জুলাইতে যে অভিযোগ করা হয়েছিল সেগুলো কি তাহলে সত্য? শিক্ষার্থীদের উপর নির্যাতনের সবচেয়ে বড় যে অভিযোগটি ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়ে থাকে, সেখানে গুপ্ত শিবিরের ভূমিকা প্রকাশ্যে এনেছে এনসিপি নেতারাই, বিশেষ করে এমন একজন যিনি মামলার অন্যতম বাদী। ফলে ভবিষ্যতে এই মামলার ভ্যালিডিটি নিয়ে বিরাট প্রশ্ন এরই মধ্যে উঠে গেল। শুধু তাই নয়, ভবিষ্যতে হয়তো এই আন্দোলনের ন্যায্যতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। শর্ট লিস্টেড বা ছোট্ট আলোচনা 3টে বিষয় নিয়ে। এক, প্রথমেই বলে রাখবো, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে যুদ্ধ চলছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে বন্ধের পথে, এটা খুব ভালো খবর। এবং এই যে যুদ্ধটা 2-3 দিন ধরে হয়েছে তাতে প্রায় 1 লক্ষের উপর মানুষ বাড়ি ছাড়া, 30 থেকে 40 জন মানুষের মৃত্যু হয়েছে। তো এই ধরনের যুদ্ধ আমরা চাই না দক্ষিণ এশিয়ায়। সেই নিয়ে বিস্তারিত আমরা বলেও ছিলাম, আলোচনা করেছিলাম কেন এই যুদ্ধ। এই বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, শুধু বললাম এটাই যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু একেবারে শেষের মুখে বা শেষ হয়েই গেছে যখন হয়তো এই ভিডিওটা আমি বানাচ্ছি বা আপনারা যখন দেখছেন। এই গেল প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা যে বিষয়টা নিয়ে করব, ছোট্টর উপর, বড় আলোচনা দুটো আসছে, আসল গম্ভীর আলোচনা আসছে। দ্বিতীয় আলোচনা হচ্ছে ক্রিকেট সংক্রান্ত। এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এবার অনেকেই হই হই করে তো উঠেছে, কেন ভারত পাকিস্তানের এগেনস্টে আবারও মাঠে নামবে এই সময়ে, এইটার তো কোনো দরকার ছিল না। এবার এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং বড়ভাবে আলোচনা আছে, এই ভিডিওতে নয় এবং এই চ্যানেলেও নয়। আপনাদের জানিয়ে রাখি, আমাদের একটি চ্যানেল আছে ট্রাভেল শুটার স্পোর্টস, সেখানে ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করে থাকি, সমস্ত ক্রিকেটের এবং খেলার খবরাখবর দিয়ে থাকি। তো সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হবে, কেন ভারত খেলতে চাইছে আর কেন ভারতবাসীরা তার এগেনস্টে বিসিসিআইকে বয়কট করার চেষ্টা করছে, এই সমস্ত আলোচনা সেখানে করবো। এই জন্য এই খবরটা অ্যাভয়েড করলাম, কিন্তু ছোট্ট করে খবরটাও দিলাম যে এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তৃতীয় খবর, অপারেশন মহাদেব। অপারেশন মহাদেব হচ্ছে গিয়ে আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু আমি অপারেশন মহাদেব নিয়ে বড় বেশি কিচ্ছু বলবো না, শুধু এটুকু বলবো জম্মু কাশ্মীরের দিকে একটি অপারেশন চালিয়েছে ভারতের সেনাবাহিনী, স্পেশাল টাস্ক ফোর্স,
এবং 3 জন জঙ্গিকে ফিনিশ করেছে। তার মধ্যে একজন জঙ্গি পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বা বলা হচ্ছে সে মাস্টার মাইন্ড। তার নাম আপনারা সমস্ত কাগজে কিংবা বিভিন্ন মারফতে জানতে পেরেছেন। তার নাম প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। ওই রকম একটি জঘন্য নামকে আমি মনেও রাখতে চাই না, বলতেও চাই না। কেন এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব না, তার কারণ পেহেলগাঁও হামলার যে ঘটেছিল প্রায় 4 মাস হয়ে গেল, আজ একজন মারা গেল। আমরা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর যে কজন ছিল সব ফিনিশ হওয়ার পর খবর শুনতে চাই। ওই একজন মারা গেল, মাস্টার মাইন্ড মারা গেল, এইরকম খেপে খেপে ইনস্টলমেন্টে চাই না। অপারেশন সিঁদুর হয়ে গেছে, সেটাও প্রায় কমপ্লিট। অনেকেই বলবেন না না কমপ্লিট হয়নি, আনঅফিসিয়ালি না হলেও বা মাফ করবেন অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি সিঁদুর কমপ্লিট অপারেশন। আপাতত আর কিছু হবে না, ওই একটাই কথা যে সিন্ধু নদের জল বন্ধ থাকবে, বাকি নদীগুলোর জল বন্ধ থাকবে। আর এই মুহূর্তে আর কোনো আক্রমণ আপাতত পাকিস্তানের উপর হবে না ভারতের তরফ থেকে। কিন্তু যদি কোনো জঙ্গি আক্রমণ হয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হবে। সেটার অপারেশনের নাম অন্য হবে, অপারেশন সিন্দুর। আপাতত আপনারা ধরে রাখতে পারেন যে কমপ্লিট। এখনও 2 জন জঙ্গি বাকি আছে তাহলে, বা আরও 2-1 জন 3 জন বাকি আছে। আমরা এই সমস্ত ইনস্টলমেন্টে খবর চাই না, একবারে ফিনিশ করুন। এতদিন ধরে তারা বেঁচে থাকে কি করে? ভারত গভর্নমেন্টের কাছে অনেক দিন আগে বদলা চাওয়া হয়েছিল, সেখানে পাকিস্তানের উপরে আক্রমণ, পাকিস্তানের উপরে সব কিছু করেছি আমরা, তার জন্য হ্যাপি, সব কিছু ঠিক আছে। কিন্তু আনহ্যাপি এটাই, যারা সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা এখনও পৃথিবীর মধ্যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি করে? এটাকে ফিনিশ করুন। তাই অপারেশন মহাদেব যেটা হচ্ছে সেটা নিয়ে বলার মতো যেরকম আছে সেরকম না বলার মতোই ব্যাপার বেশিটাই রয়েছে। কারণ এখনও বেশ কিছু জঙ্গি এই পৃথিবীর বাতাসে তাদের নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছে, এটা ভেবে রাখবেন। এবার আসি দুটো গুরুত্বপূর্ণ আলোচনায়। এক, আমাদের পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? আর 2, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি অন্য দেশে কি পালিয়ে যাবেন? এই দুটো বিষয় আজকের গুরুত্বপূর্ণ এবং হাইলাইটেড কন্টেন্ট আমার এই ভিডিওতে, বা আমার নয় আপনাদের এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করছি। প্রথমে চলে আসি আমাদের পশ্চিমবঙ্গে। কেন বললাম রাষ্ট্রপতির শাসন? তার কারণ বিহারে অলরেডি যখন আমাদের ইলেকশন কমিশন ভোটার লিস্ট তৈরি করছে 2003 সালের আগের সবাইকে রেখে, যারা মৃত তাদেরকে বাদ দিয়ে, এবং যারা এই মানে বিহার ছেড়ে অন্য জায়গায় চলে গেছে সেই সমস্ত করে, এবং তারপরে যাদেরকে নতুন করে অন্তর্ভুক্তি হয়েছিল তাদের বিচার বিশ্লেষণ করে প্রায় 56 থেকে 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবং অনেকে ফর্ম নিয়ে আর জমাও দেয়নি, কারণ তাদের কাছে যথেষ্ট নথি নেই। আচ্ছা, সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে নাকও গলিয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে এখন এই বিষয়টা নিয়ে চলছে ইলেকশন কমিশনের একটা, সুপ্রিম কোর্টের সঙ্গে নয়, সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়ে দেখছে পুরো বিষয়টা, আর আলোচনা পর্ব চলছে। এই আলোচনা পর্ব থেকে কি উঠে আসে সেটা তো পরের ব্যাপার। তবে বিহারের 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 1 আগস্ট বিহারের হচ্ছে নাম প্রকাশিত হবে যারা যারা ভোটদাতা। বাংলার উপরেও এই এফেক্ট আসতে চলেছে, এবং 2026-এ বিধানসভা ভোট, তার আগেই এসআইআর হবে, এবং সেখানে 2002 সালের আগে যেই ভোটারদের নাম সেখানে ছিল তারা তো থাকছে, কিন্তু তাদের মধ্যে থেকেও বেছে নেওয়া হবে কাদের? যারা জীবিত আছে, যারা মৃত, এবং 2002 সালে নাম থাকলেও তার পরেও অন্য কোনো প্রদেশে গিয়ে সেখানকার বাসিন্দা হয়ে গেছে বা ভারতের বাইরে চলে গেছে, সেখানকার নাগরিক হয়ে গেছে, তাদের নামও বাদ যাবে। তার পরবর্তী সময় যারা আছে তাদের জন্য 11খানা ডকুমেন্টস দেওয়া হয়েছে। সেই 11খানা ডকুমেন্টস যদি তার মধ্যে একটাও ঠিকঠাক জমা দিতে পারে তাহলে তার নাম থাকবে, এবং অবশ্যই থাকবে তাদের নাম যাদের মা বাবার নাম ওই 2002 সালের ভোটার লিস্টে ছিল। একদম ফ্রেশ ব্যাপার, আর এটা দরকার আছে। তার কারণ হচ্ছে, শোনা যাচ্ছে বা সূত্র মারফত অনেক খবর আমরা পেয়েছি, এই যে বারুইপুর, সোনারপুর, তারপরে জয়নগর, এই সমস্ত যে বিরাট অঞ্চল জুড়ে সেখানে নাকি রোহিঙ্গাদের বিরাট বড় একটা জনসমাগম কয়েক বছর ধরে হচ্ছে। মানুষ ওখানে নাকি অনবরত প্রবেশ করে যাচ্ছে, এবং তারা কয়েকদিনের মধ্যেই
আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এ সমস্ত পেয়ে যাচ্ছে, অথচ তারা ভারতবর্ষের বাসিন্দাই নয়। তারা রেশন পাচ্ছে, 2 টাকার চাল পাচ্ছে, সব কিছু পাচ্ছে, আবার তারা 100 দিনের কাজ পাচ্ছে, তাদের ছেলেমেয়েরা চাকরি পর্যন্ত পেয়ে যাচ্ছে, অথচ যারা আমাদের ভারতের বাসিন্দা তারাই আজ অবহেলিত। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকের উচিত তাদের বিরুদ্ধে একেবারে নেমে পড়া, বা তাদের যাতে একেবারে এই সঠিক তথ্যগুলো সামনে উঠে আসে এবং তারা যেন ভারতের এই যে ভুলভাল কার্ড দিয়ে তাদেরকে নাগরিক বানানো হয়েছে সেগুলো সকলের সামনে প্রকাশ পায়, ভোটাধিকার হারায়, সেটা নিয়ে উঠে আসা। কিন্তু না, কিছু মানুষ আমাদের সরকারের বন্দনা গেয়ে এবং যেই রাজ্যের শাসিত পার্টি, রাজ্য সরকার শাসন করছে যে পার্টি, সেই পার্টির একেবারে আদা জল মানে পদজল খেয়ে যারা এর হয়ে গলা নাচাচ্ছে, তাদের হয়েই কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তারা সেই বিষয়গুলো দেখছে। এবং আপনারা অনেক কিছুই জানেন, আমাদের যে রাজ্য সরকারের ইলেকশন কমিশন আছে বা যেই সমস্ত পদাধিকারী আছেন, অনেককে নিয়ে গেছে দিল্লিতে ট্রেনিং দিতে, কিভাবে এই কাজকর্মগুলো করা যাবে, কিভাবে আসল ভোটারকে তুলে আনা হবে সেই ব্যাপারে। শোনা যাচ্ছে প্রায় 1.5 কোটির কাছাকাছি নাম বাতিল হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক 2002 সালের আগে যাদের নাম ছিল তারা তো নিশ্চিন্তই, আর যারা তারপরের তাদের তো কিছু না কিছু থাকবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট হোক কিংবা পাসপোর্ট হোক কিংবা তার জন্ম সার্টিফিকেট হোক, কিছু না কিছু তো থাকবেই। তার মা বাবা বা 2002 সালে যাদের মা বাবার ভোটার আইডিতে নাম রয়েছে তাদের সন্তানদেরও তো কোনো চিন্তার ব্যাপারই নেই, তাদের তো কিছু না কিছু থাকবে। তো অযথা টেনশন করছেন কেন কেউ? কোনো টেনশন নেই। এবার টেনশন যারা করাচ্ছে আমাদের রাজ্য সরকার, যদি সেগুলো নিয়ে এই লোকগুলোকে, এই যারা অবৈধ তাদের দিয়ে যদি বিরাট বড় কিছু করতে চায়, তাহলে কি দাঁড়াবে? তাহলে কিন্তু ভারত সরকার বিরাট বড় স্টেপ নেবে এবং 1.5-2 মাসের মধ্যেই হয়তো এদেরকে বা এদের ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রপতি শাসন জারি করে হলেও এই সঠিক ভোটারদের তালিকা নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ হয়ে পড়বে। তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এই কারণেই এটা আগে থেকে জানিয়ে রাখলাম। এরকম কিন্তু সমস্ত খবরাখবর পেয়েছি। আর একটা খবর, যেটা আর একটা বড় আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। মোহাম্মদ ইউনূস কিন্তু এইবার দেশ ছাড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূস কি বড় ভুল করেছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই ছাত্র, এই বাচ্চাগুলোর কথা শুনে একটা বাংলাদেশের মতো একটা দেশ তো রে ভাই, একটা দেশ তো, সেই দেশের শাসন ক্ষমতা হাতে নেওয়ার আগে 5 বার ভাবা উচিত ছিল, বা সে অ্যাভয়েড করলে বেঁচে যেত। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়েগরু কিনে, সেই রকম অবস্থা দাঁড়িয়েছে। এখন দাঁড়িয়েছে রাত্রিবেলায় মিলিটারি ক্যান্টনমেন্টে গিয়ে শুতে হচ্ছে, জামাতে ইসলামীর হাতের একেবারে পুতুল হতে হচ্ছে। তার নিজস্ব ব্যবসাও এই গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে জামাতে ইসলামীরা কখন দখল করে নিয়েছে সে বুঝতেও পারেনি। সমস্ত অঙ্গুলি হেলন চলছে জামাতে ইসলামীর। আর মোহাম্মদ ইউনূস চাইছে কোনোভাবে বিদেশে পালিয়ে গিয়ে যদি তার জীবন বাঁচানো যায়, মান সম্মান তো আর বাঁচাতে পারেনি, জীবনটা যদি বাঁচানো যায়, কিন্তু কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। ইভেন পাকিস্তান তাকে জায়গা হয়তো দিলেও দিতে পারে। পাকিস্তানের একটি এমার্জেন্সি বিমান বাংলাদেশে ইনস্টল করা আছে, যদি প্রয়োজন হয় এই মোহাম্মদ ইউনূস এবং কয়েকজনকে নিয়ে উড়ে যেতে পারে। তবে ভারতীয় গভর্নমেন্ট সেই বিমানকে ভারতের উপর থেকে যেতে দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ। আর বঙ্গোপসাগর হয়ে আরব সাগর হয়েও যেতে পারবে কিনা তাই নিয়েও কিন্তু সন্দেহ আছে। তাই চিন্তার ভাঁজ মোহাম্মদ ইউনূসের গলায় নয় কপালে। আর বাংলাদেশের মানুষকে বলবো বেরোতে দেবেন না। এই লোকটার জন্য আজকে আপনাদের এত বড় খারাপ অবস্থা চলছে। শুধু এই লোকটা নয়, এই যারা এই নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত থেকে শুরু করে ওই ডক্টর নজরুল না প্রফেসর নজরুল, এই সমস্ত কাউকে বেরোতে দেবেন না, কাউকে বেরোতে দেবেন না। তাহলে আপনারা আবারও কিন্তু ভুল করবেন। কাউকে বেরোতে দেবেন না। শেখ হাসিনা ফিরবে, বীরের বেশে ফিরবে। আর এই সমস্ত কিছু বোঝাপড়া, এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে আসে, মাঘ ঘুরে আসবে, মাঘও ঘুরে আসবে, শ্রাবণও ঘুরে এসছে, আর ভাদ্র মাসও ঘুরে আসবে। শ্রাবণ মাস কিন্তু আবারও শুরু হয়েছে। গত শ্রাবণে হাসিনা চলে এসেছিলেন, যারা জানেন না তাদের বলে দিই, যেই সময় 5ই আগস্ট
এই ঘটনা ঘটেছিল ঠিক 1 বছর আগে, সে সময় শ্রাবণ মাস ছিল, আর এটাও চলছে শ্রাবণ মাস। তো শ্রাবণও ধারায় বা শ্রাবণও ঝরায় দুনয়নে, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের 2 চোখে ঝরাচ্ছে।